সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মূল বিষয়টা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে সবাই স্বাগত জানাই অনলাইন ক্লাসে। এবং এই মহামারীর সময়ে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে এই যে ক্লাসের ব্যবস্থা করেছে তাতে আমি যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্য মনে করছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা জানো যে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাইক্রো ইকোনমিক্স এর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা ডিমান্ড থিওরি তার মানে হলো দেখো চাহিদা তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আলোচনার প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের আজকে আলোচ্য সূচিতে কি কি বিষয় আছে, শিক্ষণ ফল কি, আজকে আলোচনার শেষে তোমরা কি শিখতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু দেখে নিই, তারপর আমরা মূল আলোচনায় যাব। তাহলে কি চাহিদা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা কি সেটা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বিধি চাহিদা অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে, চাহিদা রেখা অঙ্কন করতে পারবে, ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজার চাহিদা সূচি ব্যাখ্যা করতে পারবে। তারপরে কি পারবে? তারপরে পারবে চাহিদা রেখা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে, চাহিদা অপেক্ষকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবে। এই হলো আমাদের আজকে শিক্ষণ ফল আলোচ্য সূচির মধ্যে আছে। তাহলে আমরা আজকে আসি পর্যায়ক্রমে যে আলোচনায় যে আজকে ডিমান্ড। দেখো যে স্লাইডে যে ছবিগুলো দেওয়া আছে, তোমরা কি এগুলো পেতে চাও? বাইক আছে, স্কুটি আছে, আমাদের কার আছে, ফ্ল্যাট আছে, মোবাইল আছে, টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এগুলো আমরা আমরা বিভিন্ন বয়স ভেদে, নারী পুরুষ ভেদে এগুলো পেতে চাই। গাড়ি চাই, স্কুটি মেয়েরা চাই, কার চাই, টাচ মোবাইল কেনা চাই, অনেকেই চাই। আমরা আধুনিক যুগে এগুলো চাই। কিন্তু চাইলেই কি সেটা চাহিদা হবে? অর্থনীতির ভাষা কিন্তু আলাদা, অর্থনীতির দৃষ্টিভঙ্গি আলাদা, বিজনেসের দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক উপকরণগুলো আমরা বিজনেসের দৃষ্টিকোণ থেকে দেখব। তাহলে অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কি বোঝাই সেই টার্ম গুলো আমরা এখন দেখব। তাহলে এগুলো আমরা পেতে চাইলেই সেটা চাহিদা আমরা বলবো না। তাহলে চাহিদা কি সেটা জানার জন্য আমরা দেখো অধ্যাপক পেনশনের একটা সংজ্ঞা আছে। কোন দ্রব্য পাবার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে আমরা চাহিদা বলবো। তাহলে চাহিদার এই ডেফিনেশনে দেখো রেড মার্ক করা আছে কোন দ্রব্য বা পণ্য যাই হোক সেটা পাবার ইচ্ছা, এবং সেইটা ইচ্ছা থাকলে হবে না, প্রয়োজনীয় সামর্থ্য মানে অর্থ থাকতে হবে। অর্থ থাকলেই হবে না, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। আমার পাওয়ার ইচ্ছা আছে, অর্থ আছে, কিন্তু আমার ব্যয় করতে চাই না, কৃপণ, তাহলে সেটা চাহিদা হবে না। তাহলে চাহিদা হতে গেলে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। বেনহাম দেখো কি বলেছে, কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাই হলো দ্রব্যের চাহিদা। তাহলে একটা নির্দিষ্ট সময় আর একটা নির্দিষ্ট দাম একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যে বিভিন্ন দাম দিতে চাই, একটা দ্রব্যে বিভিন্ন জন সেই যে পরিমাণ ক্রয় করতে চাই সেটাই হলো চাহিদা। এখন চাহিদা হতে গেলে তিনটা বিষয় নিচে দেখো, কোন দ্রব্য বা পণ্য পাবার আকাঙ্ক্ষা, এক। দুই হলো ক্রয় করার প্রয়োজনে অর্থ থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। তিন হলো সেই অর্থ ব্যয় করার ইচ্ছা বা মানসিকতা। এই তিনটা না থাকলে চাহিদা হবে না। ক্লিয়ার? আমরা আসি ডিমান্ড ল, চাহিদা বিধি। চাহিদা বিধি কি? চাহিদা বিধির অনুমোদিত শর্ত। চাহিদা কি? আয় বাড়লে চাহিদা বাড়লে, আয় কমলে তাহলে চাহিদা কমে। তার মানে আয় যদি আমার বাড়ে তাহলে চাহিদা বাড়বে, আয় কমলে চাহিদা কমবে। তাহলে এইটা হলো সাধারণ ল। তাহলে এই চাহিদা বিধির শর্তগুলো কি আমরা সেটা দেখব। সেই দেখার মধ্যে কি আছে, তাহলে মূল বিষয়টা হলো
ক্রেতার রুচি ও অভ্যাসের পরিবর্তন হবে না। চাহিদার ক্ষেত্রে আমরা ধরেই নিব ক্রেতার রুচি এবং অভ্যাস কিছুতেই আমাদের পরিবর্তন হবে না, স্বাভাবিক থাকবে। ক্রেতায় আয় অপরিবর্তিত হবে, আজকে আয় একরকম, কালকে মাসে মাসে আয় পরিবর্তন হবে, এইরকম না। আয়টা ফিক্সড থাকবে, একটা ধারা থাকবে। সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম কোনো পরিবর্তন হবে না। রিলেটেড যে পণ্য, একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের যে রিলেটেড পণ্যগুলোর দাম, মানে তার মানে পরিবর্তক দ্রব্য বা পরিপূরক দ্রব্য, ঠিক আছে, এই দ্রব্যগুলোর দাম অপরিবর্তিত থাকবে। ক্রেতার সংখ্যা পরিবর্তিত থাকবে। হঠাৎ করে ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে চাহিদা বেড়ে যাবে, ক্রেতার সংখ্যা কমে গেলে চাহিদা কমে গেলে যাবে। তাহলে এই জিনিসগুলো হবে না। তাহলে এই চারটা অনুমিত সত্য আমরা ধরে নিই, ডিমান্ড ল আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন কি? চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদার সাথে অন্যান্য ভেরিয়েবলের যে আপেক্ষিক সম্পর্ক, সেটা হলো ডিমান্ড ফাংশন। কি বললাম? চাহিদার সাথে অন্যান্য ভেরিয়েবল গুলো, উপাদানগুলো, তাহলে দামের সাথে, তাহলে তোমরা এখানে দেখো প্রথম অপেক্ষক সিঙ্গেল পিএক্স, কিউএক্স সমান সমান এফপিএক্স। এটা কি? এইটা হলো সিঙ্গেল। দামের সাথে কি আছে? দামের সাথে এইটা সম্পর্ক আছে। তাহলে আমরা বোর্ডে আসি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো কিউএক্স সমান সমান এফ পিএক্স। তাহলে এক্স দ্রব্যের চাহিদা নির্ভর করছে কিসের উপর? দামের উপর, এক্স দ্রব্যের দামের উপর, এটা ফাংশন দ্বারা। তাহলে এইটা হলো অপেক্ষক। তাহলে দামের সাথে চাহিদা একটা যে আপেক্ষিক সম্পর্ক আছে, এই সম্পর্ক যখন আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি, সেটাই হলো চাহিদা অপেক্ষক। ক্লিয়ার? তাহলে কি বললাম? দামের সাথে চাহিদার যে সম্পর্ক, সেটা যদি আপেক্ষিক যে সম্পর্ক, সেটা ইকুয়েশন মাধ্যমে প্রকাশ করি ফাংশন দিয়ে, তাহলে সেটা হলো চাহিদা অপেক্ষক। এইটা তাহলে কি? এইটা হলো আমাদের চাহিদা, আর এটা হলো দাম। ঠিক আছে? এইটা হলো একটা ভেরিয়েবল। কিন্তু এমন নয় যে আমাদের শুধু একটা দামের উপরই নির্ভর করে, তাহলে অনেকগুলো বিষয়ের উপরও নির্ভর করতে পারে। সেটা আমরা দ্বিতীয় অপেক্ষকে আমরা যে দেখব। দ্বিতীয় অপেক্ষকে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো স্লাইডে পরের দেখো ডিমান্ড ফাংশনে এক্স দ্রব্যের ডিমান্ড নির্ভর করছে, চাহিদা নির্ভর করছে ফাংশন পিএক্স। পিএক্স অর্থ হলো দাম। এক্স দ্রব্যের পিএস হলো সাবস্টিটিউট। এক্স দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম। পিসি পরিপূরক। সাবস্টিটিউট দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের দাম। আই হলো ইনকাম, কনজিউমার ইনকাম। টি হলো চয়েস, এ হলো অ্যাডভার্টাইজিং। তাহলে এই এতগুলো 1 2 3 4 5 6 ছয়টা ভেরিয়েবলের দ্বারা তাহলে কি হচ্ছে? ডিমান্ড প্রভাবিত হচ্ছে। এইটা যখন আমরা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করছি, তখনই সেটা হলো ডিমান্ড অপেক্ষক। ক্লিয়ার? মূল বিষয় হলো যে দামের সাথে সিঙ্গেল হতে পারে একাধিক ভেরিয়েবল। দাম একটা ভেরিয়েবল, সাবস্টিটিউট এর দাম, কমপ্লিমেন্ট প্রোডাক্টের দাম, ইনকাম, চয়েস এবং অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবল। এই ভেরিয়েবল দ্বারা ডিমান্ড প্রভাবিত হয়। একে যখন আমরা ফাংশন আকারে প্রকাশ করি, যখন একটা ইকুয়েশন আকারে প্রকাশ করি, সেটাকে আমরা ফাংশন বলি। তাহলে ক্লিয়ার? তাহলে ডিমান্ড ফাংশন আমরা সিঙ্গেল ফাংশন এবং বহুমুখী ফাংশন গুলো আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। ডিমান্ড কার্ভ কিভাবে তৈরি করব, ডিমান্ড শিডিউল থেকে ডিমান্ড কার্ভ কি করে করব, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা চাহিদা বিধি যখন আলোচনা করব, তখন আমার এইরকম ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ দিতে হবে। কিন্তু যদি এইরকম হয় যে আলাদা করে প্রশ্ন হতে পারে একটা ডিমান্ড শিডিউল থেকে ডিমান্ড কার্ভ অঙ্কন করো, তাহলে আমরা দেখবো কি, এই যে বাঁ দিকে দেখো একটা ডিমান্ড শিডিউল দেওয়া আছে। এরকম তোমরা ইচ্ছা মতো শিডিউল তৈরি করবে, করে এইরকম একটা ডিমান্ড কার্ভ অঙ্কন করবে। দেখো কিরকম শিডিউলে 5 টাকা তখন 10 ইউনিট ডিমান্ড, 4 টাকা তখন এখানে ডলারের চিহ্ন দেওয়া আছে, $4 তখন হলো 20 ইউনিট। দেখো কমছে আর ডিমান্ড বাড়ছে, দাম কমছে ডিমান্ড বাড়ছে, দাম কমছে ডিমান্ড বাড়ছে, দাম কমছে বাড়ছে।
তাহলে এই যে 5 যখন তখন 10 ইউনিট, 4 যখন তখন 20, 3 এ হলো 30, এখানে 2 এ 50, 1 এ 80। তখন এই পয়েন্ট গুলো যখন আমরা যোগ করব হ্যান্ড দিয়ে স্মুথ ভাবে, তখন যে রেখাটা তৈরি হলো এটা ডিমান্ড কার্ভ। তাহলে একটা ডিমান্ড শিডিউল থেকে ডিমান্ড কার্ভ অঙ্কন করতে পারি ইজিলি। এরকম একটা শিডিউল তৈরি করে কার্ভ অঙ্কন করে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডিমান্ড কার্ভটা অঙ্কন করা আমরা দেখলাম। এখন ব্যতিক্রম, এই ল অফ ডিমান্ড, চাহিদা বিধির ব্যতিক্রম কি? অন্যান্য অবস্থার অপরিবর্তন। অন্যান্য অবস্থা হলো ভোক্তার রুচি, টেস্ট, এগুলো অপরিবর্তিত থাকবে। তার ইনকাম, এগুলো পরিবেশ পরিস্থিতি, এগুলো পরিপূরক। কিন্তু আসলে ব্যাপারটা হয় কি, অন্যান্য অবস্থা সবসময় পরিবর্তন থাকে না। আয়ও এক থাকে না, আমাদের টেস্ট, রুচি বোধ, এগুলো সবসময় এক থাকে না। এই জন্যে ডিমান্ড থিওরিটা, ল অফ ডিমান্ড, চাহিদা বিধি সবসময় কাজ করে না। বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন, বিকল্প দ্রব্যের দাম একটার পরিবর্তে আরেকটা সবসময় একরকম থাকে না। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হয়, হওয়ার কারণে চাহিদা বিধি কাজ করে না। যেরকম আগে কি ছিল, আগে ছিল গুণের দাম কম চিনির দাম বেশি, এখন উল্টা হয়ে গেছে, গুণের দামই বেশি চিনির দাম কম। তাহলে আমরা কি হতো, আগে আমি ছোটবেলা দেখেছি আমাদের এলাকায় গুড়ের দাম কম ছিল, চিনির দাম বেশি ছিল, তখন যারা নিয়মিত চা খায় গুড় দিয়ে চা খেত, চিনির দাম বেশি হওয়ার কারণে। এখন কি হয়েছে, এখন গুড়ের দামই বেশি, তাহলে চিনি এখন বেশি হয়, এখন চিনি কিনে নিয়ে যে গুড়ের মধ্যে মিশ দিয়ে এখন গুড় তৈরি করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনে যেহেতু পরিবর্তিত হয়, পরিবর্তিত হলে ডিমান্ড থিওরিটা কাজে লাগে না। সঞ্চয় প্রবণতা, যারা সঞ্চয় প্রবণ, যারা খরচ করতে চায় না, একটু কৃপণ টাইপের সঞ্চয় প্রবণতা চেঞ্জ হয়ে যায় যদি, তাহলে এই ডিমান্ড থিওরি কাজ করে না। পরিবর্তক দ্রব্যের অস্তিত্বহীনতা, যেগুলো পরিবর্তক দ্রব্য আছে, যেরকম সল্ট, তোমার সল্টের দাম যতই বৃদ্ধি পাক বা কমুক, আমরা যতটুকু ব্যবহার ততটুকু করি, কমে গেলে ব্যবহার বাড়াই না, বা যদি দাম বেড়ে যায় তাও কমাই না। সল্টের দাম যদি কমে যায় আমরা বেশি বেশি লবণ খাই না, আর সল্টের দাম যদি বেড়ে যায় তাও আমরা খুব কম লবণ খাই না। এখন ব্যাপারটা হলো, এইরকম পরিবর্তক দ্রব্যের যদি অস্তিত্বহীন থাকে তাহলে এই কাজটা করে না। অর্থের মোহ, যাদের অর্থের মোহ আছে, কৃপণ টাইপের বললাম, সেক্ষেত্রে হয় না। দাম পরিবর্তনের সম্ভাবনা, সামনে যদি দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে, যদি দাম কম আরো কমার সম্ভাবনা থাকে, তাহলে ডিমান্ড না বেড়ে কমে যায়, মানে আরো কমবে। দাম সামনে যদি আরো বেশি বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে দেখা যায় যে দাম বাড়লে পারে চাহিদা কমে যাওয়ার কথা, না কমে আরো বেড়ে যায়। গ্রিফেন দ্রব্য, নিকৃষ্ট, গ্রিফেন দ্রব্য হলো নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এই থিওরি কাজ করে না। অজ্ঞতা, যারা মার্কেট সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে অজ্ঞতা থাকে, তাদের ক্ষেত্রে কাজ করে না। ভেবলেন দ্রব্য, ভেবলেন দ্রব্য হলো দামি দ্রব্য, যেগুলো দামি দ্রব্য যারা মর্যাদা বোঝাতে চায় যে আমি এত দামি জিনিস ব্যবহার করছি হেন তেন, এইগুলো যখন বলে যে আমরা দামি জিনিস ব্যবহার করছি, গর্ববোধ করে, এই ক্ষেত্রে এই ডিমান্ড থিওরি, ল অফ ডিমান্ড কাজ করে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ল অফ ডিমান্ডের আমরা ব্যতিক্রম দেখলাম। এখন আসি আমরা বাজার চাহিদা, ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজার চাহিদা সূচি। এইটা আলোচনা করার আগে আমরা ব্যক্তিগত চাহিদা সূচিটা কি, ব্যক্তিগত চাহিদা সূচি হলো একজন ব্যক্তি একটা পণ্য বা দ্রব্যের বিভিন্ন একক, বিভিন্ন দামে বিভিন্ন একক গ্রহণ করে, সেটা যখন আমরা একটা টেবিল আকারে, তালিকা আকারে প্রকাশ করি, তখন সেটাকে হলো ব্যক্তিগত চাহিদা সূচি। ঠিক আছে, পার্সোনাল ডিমান্ড শিডিউল। তাহলে ব্যাপার হলো, দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে স্লাইডে। এখানে 15 টাকা যখন দাম একটা আপেলের, তখন 10 একক নিচ্ছে, 12 টাকা দাম, দাম কমে গেল, বেড়ে গেল 15 একক, 10 টাকা, 18 একক, 8 টাকা, 20 একক। তাহলে এইটা একটা ব্যক্তির চাহিদা শিডিউল হতে পারে, সমষ্টি যদি এইরকম হয়। তাহলে এইরকম কোন সিঙ্গেল ব্যক্তির কোন পণ্যর দাম ওঠা বা বাড়া, বাড়া বা কমার ফলে যে ইউনিটটা ভোগ করতে চায় বা কিনতে চায়, সেটাই হলো তার ডিমান্ড সূচি, ব্যক্তিগত। বাজার চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি আর কিছুই নয়, ব্যক্তিগত যে চাহিদা সূচিগুলো কোনো পণ্যের বা সেবার যে দাম কমা বাড়ার ফলে যে চাহিদা প্রকাশ পায়, এইরকম একাধিক ব্যক্তির ব্যক্তিগত চাহিদা সূচির সমষ্টি হলো বাজার চাহিদা সূচি। তার মানে কোনো পণ্যের দাম
যে ওঠানামার ফলে যে চাহিদা চেঞ্জ হচ্ছে, এটা বিভিন্ন ব্যক্তির যখন একসাথে সমষ্টি করা হয় তখন সেটা হলো বাজার চাহিদা সূচি। দেখো, যখন 4 টাকা কমলা লেবুর দাম, জয় 5 ইউনিট, সীমা 5, শ্রমিক 3, 2, টোটাল 15 একক। 6 টাকা দাম, তখন দেখো 7, 8, 3, 4, টোটালটা এই কয়টার 4 জনের যোগফল 22। তারপরে কি হলো, 4 টাকা যখন, তখন 10, 10, 5, 4, 29 একক। তাহলে এইটা টোটালটা বাজার চাহিদা সূচি। জয়, সীমা, সৌমিক, নুরি, এই 4 জনের যোগফলের সমষ্টি হলো বাজারের মোট চাহিদা সূচি। বুঝতে পারছো? তার মানে বাজার চাহিদা সূচি আর কিছু নয়, ব্যক্তিগত যে চাহিদা সূচি সেগুলো কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে, সেগুলো যখন আমরা সমষ্টি করব সেটাই ওই পণ্য বা সেবার মোট বাজার চাহিদা সূচি। ক্লিয়ার? এখন আমরা আসি ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজার চাহিদা সূচির মধ্যে পার্থক্য। তাহলে একটা সংজ্ঞাগত পার্থক্য আমরা দেখাতে পারি, নিজে এখন তৈরি করতে পারি, উদাহরণ দিতে পারি, পরিধি দিতে পারি। সংজ্ঞা হলো কি, একজন ব্যক্তির, আর বাজার চাহিদা সূচি অনেকগুলো ব্যক্তির থাকে। উদাহরণে কি, ওখানে একটা ব্যক্তির আইটেম গুলো থাকে, আর এখানে অনেকগুলো ব্যক্তির যোগোত্তর পরিধি। ব্যক্তিগত চাহিদা সূচি ছোট আকারে হয়, এখানে বড় আকারে হয়, পরিধি ব্যাপক, ক্রেতার সংখ্যা একজন। আর বাজার চাহিদা সূচির ক্রেতার সংখ্যা অনেক। তৈরি করা, ব্যাখ্যা করা, ব্যক্তিগত তৈরি করা অনেক সহজ, কিন্তু বাজার তৈরি করা অনেক সহজ নয়। কলামের সংখ্যা, সেটা কলামের সংখ্যা না দিলে হবে, এখানে 4 হবে, 4, 5, 6। ঠিক আছে? তাহলে ডিমান্ড, চেঞ্জ দ্য ডিমান্ড কার্ভ। তাহলে ডিমান্ড কার্ভ চেঞ্জ হয় কি করে সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, এখন মূল ব্যাপারটা হলো, যে কোনো পণ্য বা সেবার যে ডিমান্ড স্তর আছে, ডিমান্ড কার্ভ আছে, আমাদের ডিমান্ড কার্ভ যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, কিন্তু কি কি কারণে, কি কি বিষয় থাকলে জন্য ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আমরা এখন দেখব। তাহলে দেখো, একটা ডিমান্ড শিডিউল দেওয়া আছে আর ডিমান্ড কার্ভ। তাহলে দেখো, 5 টাকা যখন ছিল তখন ছিল আমার কত, 10 ইউনিট। 4 টাকা ছিল 20, 3-এ 30, 2-এ 50, 1-এ 80। এই যে দেখো, 5-এ 10, তারপরে 4-এ ছিল 20, এই যে 20 পয়েন্ট। তারপরে ছিল 3-এ কত ছিল, 3-এ ছিল হলো 30, আর 2-এ ছিল হলো 50, আর 1-এ 80। তাহলে এই D1 এই ডিমান্ড কার্ভ ছিল, কিন্তু এই ডিমান্ড কার্ভ কমে সুইচ করে নিচে নেমে আসছে। কেন? যখন 5-এ 0, এই যে দেখো 5-এ 0, আর 4-এ আসে 5, 3-এ 20, 3-এ 20, 2-এ 30, 2-এ 30, আর 1-এ হলো 60। তাহলে এইটা যখন করব তখন আমাদের এই ডিমান্ড তাহলে কমে গেল। তাহলে আমরা এইরকম একটা চিত্র অঙ্কন করব, করে পাশাপাশি করে তারপর আমরা ব্যাখ্যা করব। তাহলে কেন এটা চেঞ্জ হলো, শিফটিং করে নিচে নেমে আসলো? তাহলে নিচে যে রেখাটা তার ডিমান্ডটা কম, আর উপরে যে কার্ভটা ছিল তার ডিমান্ডটা বেশি। তাহলে ডিমান্ড যে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার মূল কারণ হলো টেস্ট এন্ড প্রেফারেন্স। তোমার চাহিদা এবং পছন্দ, রুচি এবং পছন্দ চেঞ্জ হলে, টেস্ট এবং প্রেফারেন্সের কারণে, তুমি টেস্ট কেমন পরিবর্তন হয়েছে আর তুমি গুরুত্ব দিচ্ছ কোনটাকে আগে গুরুত্ব দিচ্ছ, সে কারণে তোমার চেঞ্জ হতে পারে। নাম্বার অফ কনজিউমার যদি বেড়ে যায় বা কমে যায়, হতে পারে। যেরকম শহরগুলোতে এখন অনেক দোকানেরই চাহিদা কমে গেছে। কেন? এখান থেকে করোনার জন্য অনেক ছাত্রছাত্রী তোমরা যারা আছো, মেসে থাকতে, শহরে থাকতে এখন গ্রামে চলে গেছো। তাহলে শহরে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করতে সেই প্রোডাক্ট গুলো বিক্রয়, সেল কমে গেছে। তাহলে ডিমান্ড শিফটিং, তাহলে কনজিউমার কমে গেছে, যার কারণে এই ডিমান্ড কার্ভটা কমে যেতে পারে। প্রাইস রিলেটেড যে গুডস গুলো আছে, সেই রিলেটেড গুডস গুলোর যদি প্রাইস কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের চাহিদা স্তর কমে যেতে পারে। ইনকাম কমে গেলে বা বেড়ে গেলে, এই করোনার জন্য অনেকের চাকরি চলে গেছে বা অনেকের ইনকাম কমে গেছে, যাওয়ার ফলে কি হয়েছে, ডিমান্ড স্তর কমে গেছে, তাকে স্বল্প আয় চলতে হচ্ছে। ঠিক আছে? ফিউচার এক্সপেকটেশন, ভবিষ্যৎ প্রত্যাশা যদি বেড়ে যায় বা কমে যায়, তার জন্য চাহিদা কমে যেতে পারে। তাহলে মূলত এই 5টি কারণেই, আরো 2-1টি কারণ আছে, তাহলে মূলত এই 5টি কারণে ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখন আসি পরবর্তী স্লাইডে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম ডিমান্ড কার্ভটা, মানে চাহিদা রেখাটা কিভাবে চেঞ্জ হয়ে যায়।
চাহিদা অপেক্ষকের বৈশিষ্ট্য। চাহিদা অপেক্ষকের বৈশিষ্ট্য কি সেগুলো আমরা দেখি। ব্যক্তিগত পর্যায়ে চাহিদা অপেক্ষক, আমরা ব্যক্তিগত পর্যায়ে চাহিদা অপেক্ষক করতে পারি, কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে করাটা খুব কঠিন। তাহলে মূলত চাহিদা অপেক্ষকগুলো ব্যক্তির কোনো পণ্য বা সেবার প্রাইসের উপর তার সেন্সিটিভিটি কেমন, তার কমপ্লিমেন্ট বা সাবস্টিটিউট প্রোডাক্ট, তার ইনকাম, টেস্ট, এগুলোর উপর নির্ভর করে। যে চাহিদা অপেক্ষক দেখলাম মাল্টিপল, সেই মাল্টিপল অপেক্ষকের ক্ষেত্রে এটা হয়। দ্রব্যের প্রকৃতি অনুযায়ী চাহিদা অপেক্ষকের প্রকাশ। প্রত্যেকটা দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক আলাদা আলাদা। এই পণ্যের চাহিদা অপেক্ষক, মাছ, মাংস, ডিম, এগুলোর চাহিদা অপেক্ষক আলাদা আলাদা হয়। চাহিদা অপেক্ষকের সময় গুরুত্ব। চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে সময়টা খুব বিবেচ্য বিষয়। বাস্তব এবং কাল্পনিক চাহিদা অপেক্ষক তৈরি করা যায়। অব্যক্ত চাহিদা অপেক্ষক প্রকাশ্যে প্রকাশ করা এবং অপ্রকাশিত চাহিদা অপেক্ষক হয়। চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে মজুদ এবং প্রবাহ, সোর এবং সাপ্লাই, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিবেচনা করা হয় চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে। বাজারে যোগান কেমন আছে এবং স্টক কেমন আছে। ব্যক্তিগত এবং সামষ্টিক চাহিদা অপেক্ষক, যেরকম মজুদ এবং স্টক প্রবাহের ক্ষেত্রে দেখো, অনেক সময় চালের দাম বেড়ে গেলে সরকার থেকে বলা হয় আমাদের কাছে চাল মজুদ আছে যথেষ্ট, এই চালের দাম বাড়ার কোনো কারণ নাই, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, এইরকম করে। তখন সরকার থেকে চাল ছেড়ে যায়, বিজিএফ বা বিভিন্ন ভাবে পদ্ধতিতে বাজারে সরবরাহ বাড়ায় যাতে দামটা কমে। ব্যক্তিগত বা সামষ্টিক চাহিদা অপেক্ষক, ব্যক্তিগত এবং সামষ্টিক চাহিদা অপেক্ষক হতে পারে, তার মানে সিঙ্গেল এবং সামষ্টিক। সিঙ্গেল গুলো যোগ করলেই সামষ্টিক হয়। শূন্য মাত্রায় অন্তঃসম, শূন্য মাত্রায় অন্তঃসম হতে পারে। এখন আসো আমরা পরিপূরক এবং পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য। তাহলে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করব পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য। তাহলে পরিবর্তক দ্রব্যগুলো কি? তাহলে পরিবর্তক দ্রব্যগুলো কি? মোট কথা হলো একটার পরিবর্তে যদি আমরা আরেকটা ব্যবহার করি, কোনো বিশেষ দ্রব্যের অভাবে যদি আমরা একটি দ্রব্যের আংশিক বা সম্পূর্ণটার পরিবর্তে অন্য দ্রব্য, যেরকম ধরো যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে যাদের চা খাওয়ার অভ্যাস তারা কফি খেতে পারে, তাহলে এটা কি? পরিবর্তক বা বিকল্প দ্রব্য। তাহলে পরিবর্তক এবং বিকল্প দ্রব্যের ক্ষেত্রে তার গ্রাফটা কি রকম হয়, চিত্রটা কি রকম দেখো। ওয়াই দ্রব্যের প্রোডাক্ট, ওয়াই দ্রব্যের প্রাইস, ওয়াই এর দামের উপর এক্স এর দাম, এক্স দ্রব্যের দাম। তাহলে ওয়াই এর দাম যদি P1 থাকে তাহলে এক্স এর দাম Q2 চাহিদা। P1 যদি ধরো চায়ের দাম P1, তাহলে কফির চাহিদা হলো Q2। কিন্তু চায়ের দাম যদি বেড়ে যায়, বেড়ে গেলে তাহলে চা কেনা কমে যাবে, তখন কফি খাওয়া বেড়ে যাবে, কফির চাহিদা Q3 পরিমাণ বেড়ে যাবে। আবার চায়ের দাম যদি কমে যায় P2, P1 থেকে P2 এর নিচে চলে আসে, তাহলে কমে গেলে চায়ের চাহিদা বাড়বে আর কফির চাহিদা কমে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় নেচার। তার কারণ যখন একটা দ্রব্যের দাম বেড়ে যায় তখন স্বাভাবিক নিয়মে তার চাহিদাটা কমে যায়, তখন বিকল্প দ্রব্যের দিকে মানুষ ঝুঁকে যায়, তার চাহিদা বাড়ে। বা ওই দ্রব্যের দাম যদি কমে যায় তার চাহিদা বাড়ার কারণে বিকল্প দ্রব্যের চাহিদা কমে যায়, ডাউন হয়ে যায়। এখন পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, কি বিষয় হলো, তাহলে পরিপূরক দ্রব্য যদি হয়, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখো, পরিপূরক দ্রব্য মানে একটা ছাড়া আর একটা চলবে না। আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি, এই যে পেন, এই পেনটা কোন কাজে লাগবে? আমার এই হোয়াইট বোর্ডে লেখার জন্য। এই পেনের দ্বারা হোয়াইট বোর্ড নির্ভরশীল, তাহলে পরিপূরক। হোয়াইট বোর্ড একা একা কি করব, পেন যদি না থাকে লাভ নাই, তাহলে একটার সাথে আর একটা কম্বিনেশন আছে, এইটা পরিপূরক দ্রব্য। তাহলে পরিপূরক দ্রব্য কি? একটি দ্রব্যের দামের সাথে যদি আরেকটা দ্রব্যের নির্ভর করে, তাহলে এই ক্ষেত্রে যেরকম গাড়ি বা পেট্রোল,
পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, আর খালি পেট্রোলের দাম নাই গাড়ি না হলে। তাহলে প্রাইস অফ কি হচ্ছে, দেখো ওয়াই প্রোডাক্ট, প্রাইস অফ ওয়াই প্রোডাক্টের ক্ষেত্রে P1 যদি এক্স প্রোডাক্টের দাম হয়, ধরো এটা গাড়ির দাম, P1 গাড়ির দাম, সেক্ষেত্রে Q2 পরিমাণ পেট্রোল, গাড়ির দাম বেড়ে গেল P3, তাহলে গাড়ির চাহিদা কমে যাবে, গাড়ির চাহিদা কমে যাওয়ার কারণে তেলের চাহিদাও কমে যাবে, Q1 এ চলে আসবে, গাড়ির দাম কমে গেল P2 এ আসলো, তাহলে P2 এ যদি গাড়ির দাম আসে তাহলে গাড়ির চাহিদা বেড়ে যাবে, তাহলে পেট্রোলের চাহিদাও Q3 পরিমাণ বেড়ে যাবে। তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমার ডিমান্ড রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাহলে বিকল্পের ক্ষেত্রে ডান দিকে ঊর্ধ্বগামী ছিল, আর পরিপূরকের ক্ষেত্রে ডান দিকে নিম্নগামী ছিল। এটা নেগেটিভ অ্যাপ্রোচ। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরিপূরক দ্রব্যের চিত্রটা আমরা বুঝলাম। এখন আমরা চলে আসি দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদা। তাহলে দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদার ধারণা। তাহলে দাম চাহিদাটা কি? দাম চাহিদা আর কিছু নয়, কোন দ্রব্যের দাম বাড়ার ফলে ওই দ্রব্যের চাহিদা কমে যায়, আর কোন দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বাড়ে। এই ধারণাটা হলো দাম চাহিদা। তাহলে দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে। দামের সাথে চাহিদার সম্পর্কটা কি? বিপরীত। দেখো নিচে কালারিং করা আছে। তাহলে দামের সাথে চাহিদা, তাহলে তার মানে কি ভোক্তা বা ক্রেতার আয়, অভ্যাস, রুচি, পছন্দ এগুলো যদি স্বাভাবিক থাকে তাহলে দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। এই দামের সাথে চাহিদার সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক। সেই বিপরীত সম্পর্কটা কি? আর এবং ঢাল হলো ঋণাত্মক, ডান দিকে নিম্নগামী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই দাম চাহিদাটা একটু আমরা দেখি কিরকম হয়। আমরা বোর্ডে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে এটা দাম আর এটা চাহিদা। চাহিদা বোঝা যাচ্ছে? তাহলে দেখো এইটা যদি P1, P2, P3, এটা হলো Y, এটা X, Q1, Q3 আর Q2। তাহলে চাহিদা রেখাটা আমরা এইভাবে এই পয়েন্টে রাখলাম D, D ড্যাশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় লক্ষ্য করো, যখন P1, ধরো আমরা প্রথমে এই অবস্থানে আছে, গাড়ির দাম P1, এই পয়েন্টে দাম আছে, তাহলে আমার এখানে এই পরিমাণ পেট্রোল আমরা ব্যবহার করছি। যদি গাড়ির দাম বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কমে যাবে, কমে গেলে কি পেট্রোলের কমে যাবে। সরি, আসলে গাড়ি দিয়ে না, ধরো আমরা একটা মাংসের দাম ধরলাম, মাংস, ওটা পরিবর্তক হলো মাংসের ক্ষেত্রে, মাংসের দাম P1, তখন আমার ডিমান্ড ছিল এরকম। তাহলে মাংসের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে? মাংসের চাহিদা কমে যাবে। মাংসের দাম যদি কমে যায় তাহলে বেড়ে যাবে। তাহলে মূল কথা হলো কোন দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে যাবে, দাম কমতে থাকলে চাহিদা বাড়তে থাকবে। এইটাই হলো আমাদের দাম ধারণা। তাহলে আমাদের এটা কি ছিল? আমরা আসি এই যে দাম চাহিদার বিষয়। তাহলে মূল বিষয়টা হলো, তাহলে এটা গেল কোন সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, এটা কমপ্লিমেন্ট বা পরিপূরকের ক্ষেত্রে কিন্তু নয়, এইটা হলো শুধু সিঙ্গেল প্রোডাক্টের দামের উপর। যেরকম মোবাইলের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বাড়তে পারে, আর দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমে যেতে পারে। এখন আমার পরবর্তীতে আসি আমি আয় চাহিদা। আয় চাহিদা কি? যদি ইনকাম বাড়ে, কোন ক্রেতা বা ভোক্তার অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, তাহলে যদি ইনকাম বাড়ে, পণ্যের দাম স্থির, ইনকাম যদি বাড়ে তাহলে আমাদের ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে ডিমান্ড কমবে। এক্ষেত্রে ঢালটা হয় হলো ধনাত্মক ঢাল, মানে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আর ঢাল হলো ধনাত্মক ঢাল,
এবং ডান দিকে ঊর্ধ্বগামী। দেখো কোন বিষয়টা হলো, যখন Y1 হলো দাম মানে আয়, ইনকাম Y1 স্তরে আছে, তাহলে আমার ডিমান্ড M1। তাহলে Y2 আয় আরো বেড়ে গেল, তাহলে আমার ক্রয় ক্ষমতা বাড়বে, আয় বাড়লে তাহলে ডিমান্ড M2 পরিমাণ যাবে। Y3 যদি যায় তাহলে আমার আরো বেড়ে যাবে। তাহলে তার মানে এটা যোগ করলে দিলে DD1 এটা হলো একটা চাহিদার একটা ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে এটা আয় চাহিদা, মানে তার মানে আয় বাড়লে চাহিদা বেড়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, পরে আমরা আসি আড়াআড়ি চাহিদা। আড়াআড়ি চাহিদার বিষয়টা কি? আড়াআড়ি চাহিদার বিষয়টা হলো দ্রব্যের যদি দ্রব্যটির নিজ দাম, ভোক্তার আয়, অভ্যাস, রুচি এগুলো স্থির থাকে, তাহলে আড়াআড়ি চাহিদার ক্ষেত্রে পরিবর্তক বা পরিপূরক দ্রব্য দ্বারা যদি অন্যান্য দ্রব্যের দাম প্রভাবিত হয়, তার মানে অন্য দ্রব্যের পরিবর্তক এবং পরিপূরক যে আমরা আলোচনাটা করেছি তার সাথে সেটাই মিল আছে। তাহলে মূল কথা হলো আড়াআড়ি চাহিদার ক্ষেত্রে যদি ক্রস কানেকশন, তার মানে আমার আয় এবং দাম দ্বারা ওই পণ্যের প্রভাবিত হচ্ছে না, অন্য পণ্য দ্বারা, বিকল্প পণ্য বা পরিপূরক, তার পরিবর্তক পণ্য বা পরিপূরক পণ্য দ্বারা যদি চাহিদা প্রভাবিত হয়, তাহলে সেটা হলো আড়াআড়ি চাহিদা। তাহলে আড়াআড়ি চাহিদা দুই ভাবে আমরা দেখতে পারি, সেটা হলো ক পরিবর্তক বা বিকল্প দ্রব্যের আড়াআড়ি চাহিদা, আর পরিপূরক দ্রব্যের বা আড়াআড়ি চাহিদা। তার মানে পরিপূরক দ্রব্যের একটা পরিবর্তক, একটা পরিপূরক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু পরিবর্তক এবং পরিপূরক এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। দেখার পরেও আমরা একটু আলোচনা করি। তাহলে মূল বিষয়টা হলো কি, দেখো কি আসলো, পরিবর্তক এবং বিকল্প দ্রব্যের আড়াআড়ি চাহিদা। পরিবর্তক বা বিকল্প দ্রব্যের আড়াআড়ি চাহিদাগুলো কিরকম হবে? সেটা হলো পরিবর্তক, চিনির বদলে গুড় আমরা ব্যবহার করব যদি করি, যেটা আমি বলছিলাম। তাহলে দেখো প্রাইস অফ ওয়াই প্রোডাক্ট, তাহলে চিনির দামের উপর গুড়ের দাম চাহিদা নির্ভর করছে। চিনির দাম P1 থাকলে তাহলে গুড় M1, চিনির দাম বেড়ে যাচ্ছে, গুড়ের চাহিদা বেড়ে যাচ্ছে, চিনির দাম বেড়ে যাচ্ছে, গুড়ের চাহিদা বেড়ে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এইটা টানলে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। পরিবর্তক যেটা প্রথম দিকে এর আগে একটু আলোচনা করলাম, ওটার সাথে সিমিলার আছে, জটিল কিছু নাই, সিমিলার আছে। সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু হবে। তাহলে আমার অন্য দ্রব্যের পরিবর্তক দ্রব্যের যে একটার বদলে আরেকটা যখন ব্যবহার করব, সেই দ্রব্যের যদি আমার দাম বাড়া বা কমার উপর অল্টারনেটিভ দ্রব্যের চাহিদা নির্ভর করছে। ক্লিয়ার? এটাই হলো পরিবর্তক আড়াআড়ি চাহিদা। আরেকটা কি আছে? পরিপূরক দ্রব্য। তাহলে পরিপূরক দ্রব্যের আড়াআড়ি চাহিদা। পরিপূরক দ্রব্য কি? যেমন কাগজ কলম। কাগজ কলম আমরা খালি কাগজ ব্যবহার করতে পারি না, কলম লাগে। চা চিনি, যারা চিনি দিয়ে চা খায়, তাহলে চা চিনি ছাড়া হবে না। কথা কি বোঝা যাচ্ছে? মানে দুইটা প্রোডাক্টের মিক্সিং লাগবে। তাহলে এইটা হলো পরিপূরক দ্রব্য, ঠিক আছে? বিকল্প নয়, পরিপূরক। আমরা লিখবো কি দিয়ে? কলম ছাড়া কি লেখা যাবে? যেরকম এইটা আর বোর্ড, তাহলে এটা ছাড়া বোর্ড চলবে না, বোর্ড ছাড়া এটা চলবে না, এটার কোনো কাজ নেই। তাহলে এটা কি? পরিপূরক দ্রব্য। তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটা দামের উপর আরেকটা চাহিদা নির্ভর করে। যেরকম দেখো এদিকে ওয়াই প্রোডাক্ট আছে, যদি এদিকে আমি কাগজ ধরি, কাগজের দামের উপর আমার কলমের চাহিদা, কাগজের দাম যদি P2 থাকে, কম থাকে, তাহলে আমার চাহিদা, কলমের চাহিদা বাড়বে। তার মানে কাগজের দাম কম মানে কাগজের চাহিদা বাড়বে। কাগজের দাম বেড়ে গেল, তখন কাগজের ব্যবহার কমে যাবে, তার মানে কলমের ব্যবহার কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, মূল বিষয় হলো চা চিনির ক্ষেত্রে, যারা চিনি দিয়ে চা খায়, চায়ের দাম বেড়েছে, চায়ের ব্যবহার কমেছে, চিনিরও চাহিদা কমেছে। চায়ের দাম কমে গেল, P2 এ নেমে আসলো। P2 এ যদি নেমে আসে তাহলে কি হবে? তাহলে চায়ের চাহিদা বাড়বে। চায়ের চাহিদা বাড়লে চিনিরও চাহিদা বাড়বে, যারা চিনি দিয়ে চা খায়। কিন্তু যারা চিনি ছাড়া চা খায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, খালি সিঙ্গেল। যারা চিনি ছাড়া চা খায় তাদের ক্ষেত্রে এই বিধি কাজ হবে না, কিন্তু যারা চিনি দিয়ে চা খায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ হবে। তাহলে তার মানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যাতে দুটা দ্রব্য নয়, কিন্তু দুধ চা যারা খায়, চিনি খায়, দুধ খায়, সেক্ষেত্রে কিন্তু এটা
কম্বিনেশন করাটা মুশকিল। তাহলে 3টা প্রোডাক্টের মিক্সিং, যেরকম গাড়ি এবং পেট্রোল, কথা কি বোঝা যাচ্ছে? পেট্রোলের সাথে গাড়ির একটা সম্পর্ক আছে, দাম বাড়া কেনার, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা গোড়া থেকে একটু রিভিউ দেখে নিই। আমরা আজকে কি কি বিষয় দেখলাম? আমরা দেখলাম ডিমান্ড, ডিমান্ড কি, চাহিদা কি, চাহিদা বিধি কি, বিধির শর্তগুলো আমরা পড়লাম, চাহিদা অপেক্ষক, সিঙ্গেল অপেক্ষক, মাল্টিপল অপেক্ষক, ডান পারেরটা মাল্টিপল অপেক্ষক, এইটা দেখলাম, আলোচনা করলাম। ডিমান্ড শিডিউল থেকে ডিমান্ড রেখা তৈরি দেখলাম, ব্যতিক্রম দেখলাম, ডিমান্ডের ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি, সেটা বুঝলাম। ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচির মধ্যে পার্থক্য আমরা দেখলাম। ডিমান্ড কার্ভ কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা দেখলাম, আলোচনা করলাম, শিখলাম। চাহিদা অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম আজকে। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য কিরকম সেগুলো দেখলাম, কিভাবে গ্রাফগুলো তৈরি করতে হয়, কিভাবে আলোচনা করতে হয়। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখলাম দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদার ক্ষেত্রে পরিবর্তক বিকল্প দ্রব্যর আড়াআড়ি চাহিদা এবং পরিপূরক দ্রব্যের আড়াআড়ি চাহিদাগুলো আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা তথ্যসূত্র দিয়ে দিলাম যে কোথায় থেকে আলোচনা করলাম। আজকে আলোচনার একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আগামী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় বা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আলোচনাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো কারণে কোনো আলোচনা বুঝতে না পারো, আমার ফ্রন্ট পেজে ইমেল নাম্বার দেওয়া আছে, আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের বিষয়গুলোর উত্তর দেওয়া। তাছাড়া তোমাদের কাছে যে বইগুলো আছে বাংলা বা ইংলিশ মাধ্যম, আমি রেফারেন্সে যে বই দিয়েছি এই বই ব্যবহার করতে হবে এমন না। এছাড়াও বাংলা অজস্র ব্যষ্টিক অর্থনীতির বই আছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে পড়াশোনার মধ্যে থাকো, সুস্থ সুন্দর থাকো, ভালো থাকো। আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আগামী ক্লাস করার জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।